সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে তোমরা প্রত্যেকে ভালো থাকার চেষ্টা করবে এবং আমাদের জন্য তোমরা ঈশ্বরের কাছে তোমরা প্রার্থনা করবে আমরা সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং আমাদেরকে পাশাপাশি সচেতনও হতে হবে। সচেতনতার মার নেই, একটি কথা আছে। আমরা যদি সচেতন থাকি, সাবধান থাকি, তাহলে আমরা এই মহামারীর হাত থেকে রক্ষা পাব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে, তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি নয়ন কুমার প্রামাণিক, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে অষ্টম অধ্যায় বাংলাদেশের দুর্যোগ, এই অধ্যায় থেকে পাঠ 1-2 সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের অধ্যায়টির নামই হচ্ছে বাংলাদেশের দুর্যোগ। দুর্যোগ বলতে সাধারণত কি, এটি তোমরা বুঝে থাকো। আমি প্রথমে একটু ভূমিকা আলোচনা করি যে বাংলাদেশ এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্যোগপ্রবণ একটি দেশ বা দুর্যোগপ্রবণ দেশগুলির একটি। তা আমরা জানি যে ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি ও উষ্ণায়নের কারণে সারা পৃথিবীতে আজ এই জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করা যায়। তাহলে কি বলা হচ্ছে যে ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি ও উষ্ণায়নের কারণে সারা পৃথিবীতে আজ জলবায়ুর পরিবর্তন। জলবায়ুটা কি? কোনো নির্দিষ্ট এলাকার 20 থেকে 30 বছরের গড় যে আবহাওয়ার যে গড়, কোনো পৃথিবীর কোনো নির্দিষ্ট এলাকার আবহাওয়ার যে গড়, সেটি হচ্ছে যে ওই এলাকার জলবায়ু। এই জলবায়ুটা পরিবর্তন হচ্ছে দীর্ঘ সময় পর পর, কিছু সময় 20-30 বছর পর পর এটি পরিবর্তন হচ্ছে। কি কারণে? এই তাপমাত্রা বৃদ্ধির কারণে, উষ্ণায়নের কারণে। জলবায়ুর এই পরিবর্তনের ফলে উষ্ণমণ্ডলীয় দেশে শুষ্ক মৌসুমে, উষ্ণমণ্ডলীয় বলতে বোঝাচ্ছে যেসব দেশে গরম বেশি, এইসব দেশগুলোতে শুষ্ক মৌসুম মানে যে সময়তে বৃষ্টি কম হয়, খরা থাকে, এই মৌসুমে ফসলের উৎপাদনটা কমে যায়। এছাড়া কি হয়, বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাত, বন্যা, জলাবদ্ধতার সৃষ্টি হয়। শুষ্ক মৌসুমে আবার কি হয়, অনাবৃষ্টি, হয়তো একবারেই বৃষ্টি হচ্ছে না, এরকম অত্যধিক খরা, শিলাবৃষ্টি, ভূমিক্ষয়, টর্নেডো, সাইক্লোন, জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এর আগে যে প্রথম যে বললাম দুর্যোগ, তা দুর্যোগ বলতে বোঝা যাচ্ছে কি, এই যে অতিরিক্ত খরা হচ্ছে, অনেক দিন থেকে দেখা যাচ্ছে যে হয়তো বৃষ্টি নেই, এটা একটি দুর্যোগ। আবার দেখা যাচ্ছে যে অতিরিক্ত বৃষ্টিপাত, প্রয়োজন নেই তারপরেও দেখা যাচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে, এটি একটা দুর্যোগ। ভূমিক্ষয় মানে, ভূমিক্ষয় বলতে বোঝাচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে এই সমতল এলাকা মাটি ধুয়ে নদী দিয়ে গিয়ে সাগরে গিয়ে পড়ছে। এইভাবে এই সমতল ভাগ এলাকার মাটিগুলো খেয়ে চলে যাওয়া। আবার কি হয়, ভূমিধস, যে তোমরা পেপার পত্রিকায় দেখে থাকো বা যাদের বাড়ি নদী এলাকায়, সেই সব এলাকাতে দেখা যাচ্ছে নদীর তীরবর্তী এলাকা ভেঙে ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এইভাবে এই ভূমি ক্ষয় হয়। তো এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। ভূমিকম্প, জলোচ্ছ্বাস, সাগরের তীরবর্তী এলাকাতে জলোচ্ছ্বাস হয়। ঘূর্ণিঝড় এসে সাগরের জল ফেঁপে উঠে
সমতল ভূমির মধ্যে ঢুকে মানুষের বাড়িঘর ডুবে ফেলে দেয়, ফসল নষ্ট করে ফেলে দেয়, আরও বহু রকমের মালের ক্ষতি সাধিত হয়ে থাকে। এরকম অনেক প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশে হয়ে থাকে। এছাড়া আর কি হয়, উপকূলীয় যে এলাকা আছে এগুলোতে মানে যে লবণাক্ততা বৃদ্ধি পায়, মানে যখন জলোচ্ছ্বাস হয়, এই জলোচ্ছ্বাসের সময় সাগরের জলগুলো, লোনা জলগুলো এই সমতল ভাগের মধ্যে ঢুকে পড়ে এই সব এলাকার মাটির লবণাক্ততা বেড়ে যায়, ফলে কি হয়, ফসল উৎপাদন ভালো হয় না। আবার কি হয়, শীত মৌসুমে হঠাৎ করে শৈত্যপ্রবাহ হয় অতিরিক্ত, আবার অনেক সময় গরম হয়, আবার অনেক সময় কি দেখা যায় ঘন কুয়াশা পড়ে, কুয়াশা লক্ষ্য করা যায়। এইগুলো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে। তো বাংলাদেশে এছাড়াও প্রাকৃতিক যে দুর্যোগ যেটি সংঘটিত হয়ে থাকে সেটি হলো ভূমিকম্প অন্যতম। ভূমিকম্পটা মাঝে মাঝে আমাদের দেশে হয়ে থাকে। বাংলাদেশের ভৌগোলিক যে অবস্থান এবং বৈশ্বিক উষ্ণায়ন এই দুর্যোগ সংগঠনের প্রধান কারণ। আমাদের যে ভৌগোলিক যে অবস্থান, আমাদের দেশের যে অবস্থান, এই অবস্থানের কারণে আমাদের এই দেশে প্রাকৃতিক দুর্যোগ বেশি হয়ে থাকে এবং পাশাপাশি তার সঙ্গে যুক্ত হয়েছে এই বৈশ্বিক উষ্ণায়ন। বাংলাদেশের জীবন ও অর্থনীতির উপর এই দুর্যোগের প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি আজকাল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এটি আমি ভূমিকা আলোচনা করলাম। এরপরে আমরা পার্ট 1-এ আমরা আসব। পার্ট 1-এ দেখো যে দেওয়া আছে বৈশ্বিক উষ্ণায়নের ধারণা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার এই ভিডিও ক্লাসটি দেখার পাশাপাশি বাড়িতে তোমাদের যে পাঠ্যপুস্তক আছে এই পাঠ্যপুস্তকটিও তোমরা বের করে পড়বে, দেখবে। আমি তোমাদের পাঠ্যপুস্তকটি দেখাচ্ছি, এই যে এটি তোমাদের পাঠ্যপুস্তক। তো এখন এখানে পার্ট 1-এ দেওয়া আছে কি, বৈশ্বিক উষ্ণায়নের ধারণা। মানে বৈশ্বিক উষ্ণায়নটা কি এটি আমরা জানব। দেখো, পৃথিবীর বুকে উদ্ভিদ এবং প্রাণীর উদ্ভব, পৃথিবীর বুকে যে উদ্ভিদ এবং প্রাণীর যে উদ্ভব হয়েছে এবং বিকাশ হয়েছে, উদ্ভব মানে সৃষ্টি হওয়া এবং তারপরে সেটি বিকশিত হওয়া, এটি হলো বিকাশ লাভ ঘটা। এই যে ঘটেছে, এটি কি কি, পানি, বায়ু এবং অন্যান্য উপাদানের সমন্বয়ে এটি এই সৃষ্টি হয়েছে উদ্ভিদ, প্রাণী এবং এটি বিকাশও ঘটেছে। ঘটে কি হয়েছে, প্রাণ উপযোগী পরিবেশ তৈরি হয়েছে। এই যে প্রাণের উৎপত্তি হলো বায়ু, পানি এবং অন্যান্য যে উপাদানের সমন্বয়ে প্রাণের সৃষ্টি হলো, এই প্রাণের এগুলোর আবার বেঁচে থাকার মতো একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। পরিবেশ সৃষ্টির কারণে এখানে উদ্ভিদ এবং প্রাণীর উদ্ভব হয়েছে এবং বিকাশ লাভ করছে। উষ্ণায়নের ফলে এই যে বিকাশ হচ্ছে, যে পরিবেশ পেয়েছে, এই পরিবেশের কারণেই এখানে বিকাশ লাভ ঘটেছে উদ্ভিদ এবং প্রাণীর। এই যে পরিবেশটা পাইল, সেই পরিবেশটাই আমরা আবার এই উষ্ণায়নের কারণে, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে সেই পরিবেশটা আবার নষ্ট হয়ে যাচ্ছে। উষ্ণায়নের ফলে সেই পরিবেশই ভয়ানকভাবে বিপন্ন হচ্ছে। এখন ধরা যাক উষ্ণায়নটা কি। বিজ্ঞানের বিস্ময়কর অগ্রগতির মাধ্যমে পৃথিবীর মানুষ একদিকে যেমন তার জীবনকে করছে সুখ ও স্বাচ্ছন্দ্যময়, বিজ্ঞানের অনেক প্রযুক্তির উন্নয়ন ঘটেছে। এর ফলে মানুষ কী করছে, তার জীবনকে সুখ এবং আনন্দদায়ক, স্বাচ্ছন্দ্যময় করে গড়ে তোলার জন্য পৃথিবীর প্রাকৃতিক পরিবেশকে তারা ক্ষতিগ্রস্ত করছে এবং ভারসাম্যহীন করে ফেলছে। জীবনটাকে আরও আরামদায়ক, সুখ স্বাচ্ছন্দ্যে ভরার জন্য আমরা প্রাকৃতিক পরিবেশকে নষ্ট করে ফেলে দিচ্ছি এবং ভারসাম্যকে নষ্ট করে দিচ্ছি। জনসংখ্যার বিস্ফোরণ, বৃক্ষ নিধন, ইঞ্জিন চালিত যে যানবাহন, বড় বড় শিল্প কলকারখানা, এগুলোর মাধ্যমে পরিবেশের এই ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। কি কি কারণে? জনসংখ্যার বিস্ফোরণ,
হ্যাঁ, যানবাহনের কালো ধোঁয়া, তারপরে বৃক্ষ নিধন, হ্যাঁ, যানবাহনের বা ইঞ্জিন চালিত যে যানবাহনগুলো আছে সেগুলোর কালো ধোঁয়া, এবং শিল্প কলকারখানা থেকে যে ধোঁয়া বা বজ্র যেগুলো নির্গত হচ্ছে, এইগুলো এই পরিবেশের ভারসাম্যটা নষ্ট করে ফেলছে। ফলে কি হচ্ছে, যে পরিবেশের কারণে এখানে প্রাণের এবং উদ্ভিদের উদ্ভব হয়েছে এবং বিকাশ ঘটছে, তারা পরিবেশ পাওয়ার কারণে এখানে হয়েছে, এবং সেই পরিবেশটা আবার নষ্ট হয়ে চলে যাচ্ছে। তো সমস্যাগুলো, হ্যাঁ, এই পরিবেশের ভারসাম্য হচ্ছে এইরকম নানা রকম সমস্যার কারণে। তো এই সমস্যাগুলোর একটি প্রধান আরেকটি সমস্যা হচ্ছে গ্রিন হাউস প্রতিক্রিয়া। কি সেটি? গ্রিন হাউস প্রতিক্রিয়া। আমি এখানে বোর্ডে লিখছি, দেখো। এই গ্রিন হাউস ইফেক্ট ইংরেজিতে বলা হয়ে থাকে। এই সম্পর্কে গ্রিন হাউস ইফেক্ট বা গ্রিন হাউস প্রতিক্রিয়া, এই সম্পর্কে আমাদের গণমাধ্যমগুলোতে মাঝে মাঝে বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে, সেমিনার হয়ে থাকে, বা বিভিন্ন লেখকেরা তারা পত্রিকাতে তারা লিখে থাকে। এইগুলো তোমরা একটু পত্রিকাও পড়বে। তোমরা পত্রিকা কিন্তু আমাদের জানার জন্য অনেক একটি সহায়ক একটি উপায়, আমাদের জ্ঞান অর্জনের। পত্রিকা পড়লে আমাদের অনেক জ্ঞান বৃদ্ধি পায়। এই যে গ্রিন হাউস ইফেক্ট, এটি কি? এটি একটি জটিল সমস্যা। এটি হলো বৈশ্বিক উষ্ণায়ন। তো গ্রিন হাউসটা মূলত হচ্ছে কতগুলো গ্যাসের সমন্বয়ে গঠিত একটি আচ্ছাদন। এই গ্রিন হাউসটা হচ্ছে কতগুলো গ্যাসের সমন্বয়ে গঠিত একটি আচ্ছাদন। এই গ্রিন আচ্ছাদনটা কি? এই পৃথিবীর ওপরে যে বায়ুমণ্ডল আছে এখানে ঘিরে ধরেছে, একটা চাদরের মতো বিছে ধরেছে। গ্রিন হাউস গ্যাসকে তাপ বৃদ্ধিকারক গ্যাস বলা হয়ে থাকে। এই গ্যাস পৃথিবীর চারপাশে যে বায়ুমণ্ডল আছে এই বায়ুমণ্ডলে চাদরের মতো আচ্ছাদন তৈরি করে আছে। চাদর, পৃথিবী একটা গোল একটা ফুটবলকে যদি আমি একটা কাপড় দিয়ে যেরকম যদি চতুর্দিকে ঢেকে ধরে থাকি যেরকম হবে, ঠিক ওই রকম এই পৃথিবীকে এই বায়ুমণ্ডল চতুর্দিক থেকে তাকে ঢেকে ধরেছে। ফলে কি হচ্ছে, সূর্য থেকে যে তাপটা আসছে পৃথিবীর দিকে, এই তাপটা এই বায়ুমণ্ডল সেটি শোষণ করছে, সেটা ধরে নিচ্ছে, নিয়ে এই বায়ুমণ্ডল সেই তাপটা পৃথিবীতে আবার ছড়িয়ে দিচ্ছে। ফলে কি হচ্ছে, এই পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এটি বৈশ্বিক উষ্ণায়ন। এখানে তোমার পাঠ্যপুস্তকে একটি চিত্র ছবি দেওয়া আছে, এটি তোমরা বের করে দেখবে। এখানে ছবিটা পরিষ্কার করে সুন্দর করে দেওয়া আছে। এখানে গ্রিন হাউস গ্যাস পৃথিবীকে ঘিরে চাদরের মতো একটি আচ্ছাদন তৈরি করেছে। তার ফল কি হয়েছে, সূর্যের তাপ এই চাদর শোষণ করে এবং তা পৃথিবী পৃষ্ঠে ছড়িয়ে দেয়। পৃথিবী পৃষ্ঠ দ্বারা গঠিত এ তাপমাত্রা পৃথিবী পৃষ্ঠ দ্বারা গৃহীত, পৃথিবীর উপরে যে বায়ুমণ্ডল আছে এটা ওই যে গৃহীত মানে গ্রহণ করা এই তাপমাত্রা, স্বাভাবিকভাবে যে তাপমাত্রাটা সূর্য থেকে গ্রহণ করে এটি স্বাভাবিকভাবে কি হয়, রাতের বেলা প্রতিফলিত হয়ে মহাশূন্যে মিলিয়ে যায়। এই তাপমাত্রাটা রাতের বেলায় মহাশূন্যে আবার মিলিয়ে যায়। এভাবে কি হয়, পৃথিবী ঠান্ডা হয়। কিন্তু এখানে কিন্তু একটি কথা আছে, কিন্তু বায়ুমণ্ডলে নির্দিষ্ট কিছু গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ায়, নির্দিষ্ট কিছু গ্যাস আছে এগুলো বৃদ্ধি পাওয়ার ফলে প্রতিফলিত তাপ সম্পূর্ণভাবে মহাশূন্যে মিলিয়ে যায় না। সব সম্পূর্ণ যে মহাশূন্যে মিলিয়ে যায় রাতের বেলায় তা কিন্তু নয়, কিছু কিছু গ্যাস বা এটি থেকেই যায়। এই যে গ্যাসগুলো বা
এটি মহাশূন্যে মিলিয়ে যাচ্ছে না, সেইগুলোই এই বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে ফেলছে, উষ্ণ করে ফেলছে। এভাবে কি হচ্ছে, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। একেই বলা হচ্ছে যে এইভাবে যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর, এটি হচ্ছে যে বৈশ্বিক উষ্ণায়ন। এই উষ্ণায়নের ফলে বায়ুমণ্ডল ও পৃথিবী ক্রমাগত উত্তপ্ত হচ্ছে। এই উষ্ণায়নের ফলে বায়ুমণ্ডল এবং পৃথিবী ক্রমাগত উত্তপ্ত হচ্ছে। সমুদ্রের পৃষ্ঠের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। কিভাবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে? এই যে বর্ষাকালে যে ভূমিক্ষয় হচ্ছে, এই ভূমিক্ষয়ের মধ্য দিয়ে বালু কণা বা মাটির কণা জলের সঙ্গে খাল বিলের মধ্য দিয়ে ভাসতে ভাসতে সাগরে গিয়ে পড়ে সাগরের যে তলদেশ আছে সেই তলদেশ ভরাট হচ্ছে। ফলে কি হচ্ছে, সমুদ্রের পানি বেড়ে যাচ্ছে, উপর দিকে ফেঁপে উঠছে। এক গেল। 2 নাম্বার হচ্ছে যে পৃথিবীতে যে বড় বড় যে হিমবাহ আছে, বড় বড় যে বরফখণ্ড আছে, যেরকম গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, অ্যান্টার্কটিকা বা আরও যেরকম যে এখানে বরফের যে বড় বড় খণ্ডগুলো আছে, হিমবাহ আছে, এগুলোতে এই যে পৃথিবীর এই তাপমাত্রা বৃদ্ধির কারণে সেই বরফগুলো গলে যাচ্ছে, অতিরিক্ত হারে গলে যাচ্ছে। এত বেশি গলা শুরু হয়েছে সেটি ভাষায় প্রকাশ করা যাবে না। এই বরফ গলার ফলে সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। ফলে কি হবে? ফলে সমুদ্রের নিকটবর্তী যেসব এলাকা আছে এবং নিকটবর্তী এবং নিচু এলাকা যেগুলো আছে সেগুলো কি হবে, সমুদ্রের পানিতে একসময় তলিয়ে যাবে, ডুবে যাবে। তোমরা মাঝে মাঝে এই যে বিভিন্ন যে কথাটা বললাম, পত্রিকা বা টিভিতে বিভিন্ন এই যে আপনার প্রোগ্রাম হয়ে থাকে, এগুলোতে তোমরা খেয়াল করলে দেখবে তারা আলোচনা করে থাকে, টক শো করে থাকে যে আমাদের বাংলাদেশ এই সমুদ্রের পানিতে ডুবে যাওয়ার একটা আশঙ্কার মধ্যে আছে এবং আগামী 50 সালের মধ্যে বা 50 সাল পরে, 50 বছর পরে দেখা যাবে বাংলাদেশের খুলনা, বরিশাল, চাঁদপুর, শরীয়তপুর, এইসব ঝালকাঠি, পিরোজপুর, এইসব এলাকাগুলো সমুদ্রের তলদেশে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। এটি সম্পর্কে আমি একটি আলোচনা করব, সেটা একটু পরে। বা সেটি আমি এখনও করে ফেলতে পারি, এখনই আমি করে ফেলি। যে কি যে আমাদের স্কুল থেকে 2017 সালে একটি বিজ্ঞান মেলা হয়েছিল। এই বিজ্ঞান মেলায় কিছু স্টুডেন্ট, আমাদের কিছু শিক্ষার্থী, তারা একটা প্রজেক্ট করেছিল। সেই প্রজেক্টের নাম দিয়েছিল গ্রিন হাউস ইফেক্ট ও গ্লোবাল ওয়ার্মিং। এই গ্রিন হাউস ইফেক্টে তারা দেখিয়েছে যে 1927 সালে ফরাসের গণিত শাস্ত্র বিশারদ ব্যারন জোসেফ কুরিয়ার, তিনি এই পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিজনিত একটা আভাস দিয়েছিলেন। এই ব্যারন বলেছিলেন যে বায়ুমণ্ডলে যে 0.03% কার্বন ডাই অক্সাইড রয়েছে তা লাখ লাখ বছরে সেটি কি হচ্ছিল, সামান্য পরিবর্তন হয়েছিল। এই গ্রিন হাউস প্রভাবে কোনো এক সময় পৃথিবী বাসযোগ্য করেছিল ওই গ্রিন হাউসের প্রভাবের ফলে, কিন্তু সেটি আমরা আবার নষ্ট করে ফেলছি। যে কথাটি প্রথমেই আমি বলছি তোমাকে, যে পরিবেশ পাওয়ার কারণে এখানে প্রাণের সৃষ্টি হয়েছিল, আবার এমন আমরা পরিবেশ করে ফেলছি, এই পরিবেশের কারণে সেই প্রাণগুলো এখানে আবার প্রাণের বেঁচে থাকার পরিবেশটা নষ্ট হয়ে যাবে। তাপ অপরিবাহী কম্বল সৃষ্টির কারণে, তাপ পরিবহন করে না এরকম একটি কম্বল সৃষ্টি হয়েছিল বায়ুমণ্ডলে পৃথিবীর চারপাশে। ফলে কি হয়েছিল, এই পৃথিবী বসবাসের উপযোগী হয়েছিল। ফলে এখানে প্রাণের উদ্ভব ঘটেছে, এবং সেটার বিকাশ লাভ হয়েছে। কিন্তু আজ এই পরিবেশটা আমাদের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। কি কি কারণে নষ্ট হচ্ছে সেটি পরে আলোচনা করব আমরা। দেখো, এই গ্রিন হাউস প্রভাবের ফলে বাংলাদেশের ক্ষতির মাত্রা বেশি, কারণ বাংলাদেশ হলো সমুদ্র স্তর থেকে অল্প উঁচুতে অবস্থিত একটি দেশ। সমুদ্র যে পৃষ্ঠ আছে সেখান থেকে সামান্য একটু উঁচুতে আমাদের দেশ এটি অবস্থিত। ফলে কি হচ্ছে, এই
তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। বেড়ে গেলে কি হবে, বাংলাদেশের তীরবর্তী যে এলাকাগুলো আছে, পাশাপাশি আমাদের ভারতেরও কিছু এলাকা আছে, আমরা মাঝে মাঝে বিভিন্ন এই সব টক শোতে বা পেপার পত্রিকায় দেখে থাকি, কলকাতা, বোম্বাই, এই সব শহরগুলো সমুদ্রের তলদেশে ডুবে যাবে। এখানে একটা কথা বলছে যে হারে তাপমাত্রা বাড়ছে তাতে আগামী শতকে বাংলাদেশের জন্য যথেষ্ট বিপদের হুমকি রয়েছে। বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলো পানির নিচে চলে যাবে। সমুদ্রের পানি যদি 3 ফুট বাড়ে তাহলে বাংলাদেশে কমপক্ষে 1.1 এলাকা ডুবে যাবে। তারা একটি লিফলেট করেছিল আমাদের স্টুডেন্টরা বিজ্ঞান মেলায়, এখানে তারা সেই কথাগুলো লিখছে যে বাংলাদেশের কমপক্ষে 10 ভাগের 1 ভাগ এলাকা সাগরের জলে ডুবে চলে যাবে। এবং কি বলছে, বরিশাল, খুলনা এগুলো একটা বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হবে। বঙ্গোপসাগরের উপকূল রেখা হবে যশোর, ফরিদপুর, চাঁদপুরের যে ঢালু অংশ, এগুলো সাগরে পরিণত হয়ে চলে যাবে এক সময়। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা আসি পার্ট 2, বৈশ্বিক উষ্ণায়নের কারণ। কি কি কারণে এই বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে? বায়ু, বাতাসে আমাদের বায়ুমণ্ডল যে আছে, এই বায়ুমণ্ডলের মূল উপাদান কি কি? একটি নাইট্রোজেন, একটি অক্সিজেন। এছাড়াও বায়ুতে সামান্য পরিমাণে কি আছে? কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড আছে। আরও আছে জলীয় বাষ্প, ওজোন গ্যাস। বায়ুমণ্ডলের এই গৌণ গ্যাসগুলোকে গ্রিন হাউস গ্যাস বলা হয়ে থাকে। গৌণ গ্যাসগুলো কি কি? এই যে কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, এগুলোকে বলা হয়ে থাকে এই গৌণ গ্যাস। আর এই গৌণ গ্যাসগুলোকে একত্রিত বলা হয়ে থাকে গ্রিন হাউস গ্যাস। তো প্রাকৃতিকভাবে সৃষ্ট এসব গ্যাস ছাড়াও এগুলো প্রাকৃতিকভাবে সৃষ্টি হচ্ছে, কিন্তু এই প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়া ছাড়াও কিছু কিছু গ্যাস এই মানুষের কারণে সৃষ্টি হচ্ছে। কি কি? সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি। সিএফসি আমরা বাংলা বলতে পারি ক্লোরোফ্লোরোকার্বন। আরেকটি আছে HCFC, এটা হচ্ছে যে হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন, হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন। এছাড়া আরো আছে, কি আছে? হ্যালোন, হ্যালোন নামে একটি গ্যাস। এইগুলো হচ্ছে যে এই গ্রিন হাউস গ্যাস। তাহলে কি কি? সিএফসি, HCFC, হ্যালোন, এইগুলো এই গ্রিন হাউস গ্যাস। এই গ্যাসগুলোর মধ্যে গত 1 শতাব্দীতে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেছে। বিগত 1 শতাব্দী, 100 বছরে এই বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 25% বেড়ে গেছে। একইভাবে এই নাইট্রাস অক্সাইডের পরিমাণও বেড়ে গেছে 19 ভাগ। এছাড়া মিথেন যে গ্যাস, আরেকটি আমি ভুলে গেছি, মিথেন গ্যাস, প্রথমে বলছি আমি মিথেন। এই মিথেন গ্যাসের পরিমাণ বেড়েছে 100 ভাগই, যা ছিল আরও ওই পরিমাণ আরও হয়েছে, 100 ভাগ বৃদ্ধি পেয়েছে। তো এইগুলো হচ্ছে যে বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ। তাহলে এইগুলো ছাড়াও আরও রয়েছে কারণ। আরও কি কি রয়েছে? তাহলে আমরা যেসব বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী ব্যবহার করে থাকি, যেরকম রেফ্রিজারেটর বা সংক্ষেপে আমরা ফ্রিজ বলে থাকি, এয়ার কন্ডিশনার, প্লাস্টিক বিভিন্ন রকম সামগ্রী, ফোম, অ্যারোসল, এই প্রভৃতি এগুলোর ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে উৎপন্ন হচ্ছে এক ধরনের গ্রিন হাউস গ্যাস। এই গ্যাসের কারণে বায়ুমণ্ডলের ওজোন স্তর
ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বায়ুমণ্ডলের যে স্তর আছে, এই স্তরের মধ্যে সবচেয়ে কাছের যে স্তরটি সেটির নাম হচ্ছে ওজোন স্তর। ধরে নাও এটি পৃথিবী, এই পৃথিবীর ওপর দিয়ে একটি বায়ুমণ্ডল বাতাস আছে, এটির নাম এক স্তর, এটিরও এক স্তর, এরকম একটি স্তর, এরকম একটি স্তর, এরকম একটি স্তর, এইরকম অনেকগুলো স্তর রয়েছে, প্রায় 7টির মতো স্তর রয়েছে। তাহলে এর মধ্যে সবচেয়ে কাছের যে স্তর আছে সেটি হচ্ছে যে ওজোন স্তর। তাহলে সেটি এখানে বলছে যে তার মধ্যে ভূপৃষ্ঠের নিকটবর্তী স্তর হচ্ছে যে ট্রোপোস্ফিয়ার। যে সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা 12 কিলোমিটার, এই সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে 12 কিলোমিটার পর্যন্ত যে স্তর সেটির নাম হচ্ছে এই ট্রোপোস্ফিয়ার। এর পরের স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের পরে যে স্তর সেটি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে যে স্তরটি আছে সেটি হচ্ছে যে ওজোন স্তর। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমি বলেছিলাম মনে হয় যে কি ওজোন স্তর, না, ওজোন স্তরটা হচ্ছে 3য় নাম্বারে, মিস্টেক হয়েছে। যে প্রথমে হচ্ছে যে কি ট্রোপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে যে 3য় নাম্বারে হচ্ছে যে ওজোন স্তর। এই ওজোন স্তরটা এই ক্ষয় হয়ে যাচ্ছে। এই যে যে আমাদের মনুষ্য সৃষ্ট যে আমরা যে গ্যাসগুলো আমাদের কারণে হচ্ছে যে সিএফসি গ্যাস, হাইড্রোক্লোরো বা HCFC গ্যাস, হ্যালোন, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, এইগুলোর কারণে এই ওজোন স্তরটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তাহলে ওজোন স্তরটি হচ্ছে 20 কিলোমিটার পর্যন্ত। ওজোন স্তর সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে। সূর্যের যেটি অতিরিক্ত যে বেগুনি রশ্মি আছে সেটি ওখানে শোষণ করে নেয়, ওখানে বাধাপ্রাপ্ত হয়, ওখানে বাধাপ্রাপ্ত হয়ে সেটি আবার পৃথিবীতে কম আসে। সেটা এই পৃথিবীর মানুষকে রক্ষা করে থাকে এই ওজোন স্তর। তো সেই ওজোন স্তরটা যদি আমাদের কারণে যদি আবার নষ্ট হয়ে চলে যায়, তাহলে এই জীবজগৎটা তাহলে কি হবে? নষ্ট হয়ে চলে যাবে, পৃথিবী ভারসাম্য হারিয়ে ফেলবে, তাপমাত্রা বেড়ে যাবে, ফলে পৃথিবী ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। এই ওজোন স্তর ক্ষয়ের কারণে ভূপৃষ্ঠে অতি বেগুনি রশ্মির প্রভাব শতকরা 5 ভাগ বৃদ্ধি পেয়েছে। এই ওজোন স্তর ক্ষয় হচ্ছে, এই ফলে এই ভূপৃষ্ঠে অতি বেগুনি রশ্মির প্রভাব শতকরা 5 ভাগ বেড়ে গেছে। এটাও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির একটি কারণ। এছাড়াও আরও কি হচ্ছে, উন্নত বিশ্বে অধিক হারে জীবাশ্ম জ্বালানি এটি তারা ব্যবহার করছে। জীবাশ্ম জ্বালানি বলতে যে মাটির নিচ থেকে যে আমরা ডিজেল, পেট্রোল, গ্যাস এইগুলো যে উত্তোলন করছি, এইগুলো ব্যবহার করার ফলে কলকারখানা আমরা বিভিন্ন যানবাহনে আমরা ব্যবহার করছি, এগুলো পোড়ার ফলে যে কালো ধোঁয়া সৃষ্টি হচ্ছে এটি বায়ুমণ্ডলে মিশে চলে যাচ্ছে, ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, পরিবেশের ভারসাম্যকে নষ্ট করে দিচ্ছে। পাশাপাশি কি হচ্ছে, কলকারখানার যে থেকেও যে বজ্র পদার্থ বের হচ্ছে সেটিও পরিবেশকে দূষিত করছে। এগুলো ধোঁয়ার মধ্যে কি কি থাকে? পারদ, সীসা, আর্সেনিক, এগুলো নির্গত হচ্ছে। তারপরে বলা হচ্ছে যে মহাসমুদ্রকে পৃথিবীর হলো যে ফুসফুসের সঙ্গে তুলনা করা হচ্ছে মানবদেহের যে বিশ্বের তাপমাত্রা নিয়ন্ত্রণে এই মহাসমুদ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু সমুদ্রের তেজস্ক্রিয় বজ্র নিক্ষেপ করার ফলে তা দূষিত হচ্ছে এবং এই দূষিত বাষ্প বাতাসে মিশ্রিত হয়েও বৈশ্বিক উষ্ণায়নে ভূমিকা রাখছে। যে কথাটা আগে আমি বলছি যে আমাদের জীবনকে সুখ, স্বাচ্ছন্দ্যময়, আরামদায়ক করার জন্য বিভিন্ন রকমের জিনিসপত্র, আমরা বস্তুগত সামগ্রী আমরা ব্যবহার করছি। তাহলে এইগুলো কলকারখানায় উৎপাদিত হচ্ছে বেশি বেশি করে উৎপাদিত হওয়ার কারণে এইগুলো থেকে যে আবার বজ্র পদার্থ বের হচ্ছে সেগুলো নদী, নালা, খালে, সাগরে আমরা জলে ভাসিয়ে দিচ্ছি। ফলে কি হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে।
বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র দেশে এখানে আগে অনেক নদী নালা খাল বিল ছিল, হ্যাঁ, এগুলো আমাদের পরিবেশের ভারসাম্য বা তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। ইদানিং এখন দেখা যাচ্ছে এই নদী নালা খাল বিল আস্তে আস্তে ছোট হয়ে আসছে, সংকীর্ণ হয়ে আসছে, মানুষ বিভিন্ন কারণে ভরাট করে ফেলছে, ফলে তাপমাত্রা বেশি হচ্ছে, উষ্ণতা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। আরও একটি কারণ রয়েছে পরিবেশ দূষণের, যেটি হচ্ছে বন উজাড়করণ। মানে আমরা যে বনাঞ্চল রয়েছে, এই বনাঞ্চলের গাছগুলো কেটে আমরা সাফ করে ফেলছি। কিছু অসাধু মানুষ আছে, তারা বৃক্ষরোপণ না করে বেশি বেশি করে বৃক্ষ আরো নিধন করছে। এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, উষ্ণায়নটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। মানে সবুজ উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইডটা, বাতাসে যে কার্বন ডাই অক্সাইড আছে সেটি সে গ্রহণ করে আর অক্সিজেন সে ছেড়ে দেয়, ত্যাগ করে। কিন্তু বৃক্ষ যদি নিধন হয়ে যায় তাহলে বাতাসে যে কার্বন ডাই অক্সাইড রয়েছে সেটি তাহলে তো গ্রহণ করবে কে? বৃক্ষ যখন কমে যাবে তখন কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেড়ে যাবে এবং মানুষের জন্য যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন সেটি কমে যাবে, মানে অক্সিজেনের পরিমাণটা কমে যাবে। ফলে কী হবে? বায়ুমণ্ডলের যে ওজোন স্তর রয়েছে সেটি ক্ষয়প্রাপ্ত হবে। এবং এছাড়াও কী হচ্ছে যে বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়কারী যে সিএফসি গ্যাস, এটি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে অলরেডি। আরও কি রয়েছে যে কথাটি এর আগেও আমি বলছি, যে বর্তমান বিশ্বে যে মানুষ বেশি হওয়ার কারণে, জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে কী হচ্ছে, নতুন নতুন শহর বন্দর গড়ে উঠছে। আবার মানুষ কী হচ্ছে, তার কাজের খোঁজে মানুষ প্রতিনিয়ত শহরমুখী হচ্ছে বা শহরের দিকে তারা ঝুঁকে পড়ছে। ফলে কী হচ্ছে, শহরের জনসংখ্যা বেড়ে যাচ্ছে, শহরের প্রতি চাপ বেড়ে গেছে। তাহলে শহরে চাপ বেড়ে গেলে কী হবে? শহরে যানবাহন বেশি হয়ে গেলে যানবাহনের যে কালো ধোঁয়া আছে, কার্বন ডাই অক্সাইড, সেটি বাতাসের সঙ্গে মিশে চলে যাবে। এছাড়া কলকারখানার যে কালো ধোঁয়া আছে সেগুলো বাতাসে কার্বনের পরিমাণটা বাড়িয়ে দেবে। ফলে কি হবে? বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাবে। এছাড়াও আরও আছে যান্ত্রিক সেচ, নাইট্রোজেন সার, কীটনাশক, এগুলো ব্যবহার করা হয়ে থাকে। নাইট্রোজেন সার, কীটনাশক এগুলো জমিতে কৃষকেরা বেশি বেশি করে ব্যবহার করার ফলে তারা জৈব সারের পরিবর্তে এইগুলো অতিরিক্ত রাসায়নিক সার, কীটনাশক এগুলো ব্যাপক হারে ব্যবহার করছে। ফলে এগুলো আমাদের যে ফসলগুলো আমরা খাচ্ছি বা সবজি ফসল ইত্যাদি খাচ্ছি, সেগুলো মানবদেহের ক্ষতি করছে। পাশাপাশি এইগুলো ব্যবহারের ফলে এইগুলো বৃষ্টির পানিতে ধুয়ে আমাদের পানিকে দূষিত করছে। আমরা এছাড়াও কি সপ্তম শ্রেণীতে তোমরা জেনেছো বাংলাদেশের জলবায়ু পরিবর্তন সম্পর্কে। জলবায়ু পরিবর্তনের একটা প্রধান কারণ এই বৈশ্বিক উষ্ণায়ন। বাংলাদেশ এটি থেকে মুক্ত নয় এবং এই বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে বাংলাদেশের পরিবেশ এবং জীবনযাত্রায় ব্যাপক হারে ক্ষতি হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা পরের ক্লাসে আলোচনা করব যে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে বাংলাদেশে যে পরিবেশ জীবনযাত্রা যেসব ক্ষতি হচ্ছে বা যেসব ক্ষতি হতে পারে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব এবং সেগুলো আবার ক্ষতির হাত থেকে আমরা কিভাবে রেহাই পেতে পারি, করণীয় বিষয়গুলো কি, সেগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানে এই ক্লাসে, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার কথা হবে।